where the mind is without fear and the head is held high, where knowledge is free. ডিয়ার স্টুডেন্টস, এবছরের 11-এর ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি যে বিষয়টি তোমাদের পড়াবো সেটি একটি কবিতা। তোমাদের ইংরেজি টেক্সট বুকের সেকেন্ড যে পোয়েম, তার নাম মিটিং অ্যাট নাইট, সেটি আজকে আমাদের আলোচ্য বিষয়। তোমরা দেখতে পাচ্ছ যে হেড লাইনের নিচে পোয়েটের নামও লেখা আছে, তার নাম রবার্ট ব্রাউনিং। এখন যারা 11-এ উঠেছো তোমরা, তাদের ইংরেজি বিষয়টি পড়ার ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে মাধ্যমিকের সিলেবাসের চেয়ে। পার্থক্যটা কিরকম? তোমরা মাধ্যমিকে এতদিন অবধি মূলত ইংরেজি ল্যাঙ্গুয়েজটা পড়েছ। এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজের সঙ্গে যেটি পড়তে হবে সেটি হলো ইংলিশ লিটারেচার। ফলে আমাদের আলোচ্য পাঠ্যসূচিতে যেগুলি পোয়েট্রি, প্রোজ ইত্যাদি থাকবে, সেগুলো একটি নতুন দৃষ্টিভঙ্গিতে আমাদের দেখতে হবে। তো আজকে আমাদের আলোচ্য যে কবিতা মিটিং অ্যাট নাইট, সেটি একটি কবিতা, আগে বলেছি, কিন্তু এটি কি ধরনের কবিতা সেই সম্বন্ধে আগে আলোচনায় যাব। কবিতা অনেক ধরনের হয় তোমরা জানো, এবং বাংলাতেও এই বিষয়ে তোমাদের কিছু পড়াশোনা রয়েছে। আমাদের আজকে যে কবিতা মিটিং অ্যাট নাইট, সেটিকে যদি একটা লিটারারি ক্যাটাগরিতে ফেলা যায়, সেই লিটারারি ক্যাটাগরির নাম হবে লিরিক্যাল পোয়েম। যেটিকে বাংলায় করলে দাঁড়ায় গীতি কবিতা। গীতি কবিতা বা লিরিক্যাল পোয়েমের সঙ্গে তোমরা পরিচিত, কারণ তোমাদের 11 ক্লাসে প্রথম যে কবিতাটি ছিল, অর্থাৎ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেটি একটি লিরিক্যাল পোয়েম। এখন লিরিক্যাল পোয়েমের বৈশিষ্ট্য কি সেটা না জানলে কিন্তু আমরা কবিতাটা পড়তে পারবো না বা ভালো মতো বুঝতেও পারবো না। লিরিক্যাল পোয়েমে প্রথমে দেখো একটা শব্দ রয়েছে লিরিক্যাল। এই শব্দটি কোত্থেকে এসেছে? এটি এসেছে একটি গ্রিক ওয়ার্ড থেকে। সেই শব্দটি হলো লায়ার, LYRE। এই লায়ার হচ্ছে একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। প্রাচীন গ্রীসে এক ধরনের কবি ছিলেন যাদেরকে বলা হতো বার্ড, BARD, যার বাংলা করলে দাঁড়ায় চারণ কবি।
যদি আমরা বাংলাদেশের সঙ্গে বা পশ্চিমবঙ্গের সঙ্গে চারণ কবির একটা মিল খুঁজি, তাহলে খুব সিম্পলিফাইড ওয়েতে বলা যেতে পারে যে যারা ফকির, দরবেশ বা বাউল রয়েছেন, তারা কি করেন, যে বিভিন্ন জায়গায় ঘুরে গান গান এবং তার সঙ্গে সঙ্গে তাদের হাতে একটি বাদ্যযন্ত্র থাকে। তো প্রাচীন গ্রীসে এই বার্ডরা ছিল অনেকটা সেই ধরনেরই কবি, যারা হাতে লায়ার অর্থাৎ একটি বীণার মতো বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এবং বিভিন্ন কবিতাগুলো গানের মতো করে গেয়ে বেড়াতেন। তাহলে আলোচ্য কবিতাটিকে কেন লিরিক্যাল পোয়েম আমরা বলবো? এই জন্যই বলবো যে এই কবিতাটিকে সুর সহযোগে গাওয়া যেতে পারে। কেন গাওয়া যেতে পারে? কবিতাটি পড়লে আমরা পরে বুঝতে পারবো এর মধ্যে খুব সুন্দর একটা রাইম বা ছন্দ রয়েছে, ফলে খুব সহজেই এর সঙ্গে সুর সংযোজন করে এটিকে গাওয়া যেতে পারে। এবার আসি পোয়েটের ক্ষেত্রে। পোয়েটের নাম রবার্ট ব্রাউনিং। ইনি ভিক্টোরিয়ান এজের পোয়েট। কবি সম্পর্কে জানতে গেলে তিনি কোন যুগের কবি সেটি একটি জানা দরকার। কেন? বিভিন্ন যুগে কবিতার বৈশিষ্ট্য কিছুটা আলাদা হয় এবং বিভিন্ন যুগে সামাজিক বিন্যাসও কিছুটা পরিবর্তন হয়, যার প্রভাব পড়ে বিভিন্ন সাহিত্যিক কর্মকাণ্ডের উপরে। তো ভিক্টোরিয়ান এজ বলতে কোন এজটিকে বোঝায়? যদি আমরা রাফলি একটি সালের হিসেবে দেখি, তাহলে ভিক্টোরিয়ান এজটা পড়ছে 1798 থেকে 1830। এটি একটি রাফ ক্যালকুলেশন। তাহলে এই যুগটিকে ভিক্টোরিয়ান এজ কেন বলা হলো? কারণ এই সময় ইংল্যান্ডের সিংহাসনে যিনি আসীন ছিলেন তিনি ছিলেন কুইন ভিক্টোরিয়া। যিনি 1837 থেকে 901 অবধি রাজত্ব করেছিলেন। ভিক্টোরিয়ান এজ ইংলিশ লিটারেচার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। এই ভিক্টোরিয়ান এজের আগের এজটিকে বলা হয় রোমান্টিক এজ। তোমাদের টেক্সট বুকের যে প্রথম কবিতাটি আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, যার পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি ছিলেন রোমান্টিক এজের পোয়েট। তো রোমান্টিক এজ থেকে ভিক্টোরিয়ান এজের পার্থক্যটা কি সেটা জানলে আমরা কবিতার বিষয়বস্তুটা একটু ভালো করে বুঝতে পারব। যখন কুইন ভিক্টোরিয়া ইংল্যান্ডের সিংহাসনে আসেন, তখন ইংল্যান্ডে প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার ফলে সায়েন্সের প্রচন্ড ডেভেলপমেন্ট হয়। এই সময় চার্লস ডারউইন একটি বিখ্যাত তত্ত্ব আবিষ্কার করেন, তার নাম থিওরি অফ এভলিউশন। তিনি প্রথম বলেন যে মানুষের উৎপত্তি নাকি এপ লাইক অ্যানিমাল থেকে, অর্থাৎ বন মানুষ বা বাঁদর ধরনের প্রাণী থেকে। এখন এটা আমাদের আজকালকার যুগে ব্যাপারটি খুব একটা অন্যরকম মনে হবে না, কারণ এর সম্বন্ধে আমাদের সকলেরই জ্ঞান আছে। কিন্তু ভিক্টোরিয়ান এজের মানুষ যখন প্রথম এই থিওরি সম্বন্ধে জানতে পারলো, তাদের মধ্যে প্রচন্ড একটা টারময়েলের সৃষ্টি হলো। কেন সৃষ্টি হলো? কারণ এতদিন অবধি তারা বিশ্বাস করত
যে মানুষ ঈশ্বরের সৃষ্টি। এখন চার্লস ডারউইন যখন বললেন তার বিবর্তনবাদের মধ্যে দিয়ে, অর্থাৎ থিওরি অফ ইভলিউশনের মধ্যে দিয়ে, যে মানুষ এপ লাইক অ্যানিমাল থেকে সৃষ্টি, তখন তাদের মধ্যে কতগুলো, তাদের সাইকোলজিতে কতগুলো জিনিস উদ্ভব হলো যা আমরা একটু আলোচনা করে নিই। তাদের মধ্যে প্রথম যেটা দেখা গেল সেটা হলো কি, সেপ্টিসিজম। যাকে বললে বলা যায় সন্দেহবাদ। তাদের মধ্যে এথিইজমও দেখা গেল, অর্থাৎ নাস্তিকতাবাদ, ঈশ্বরে অবিশ্বাস। এছাড়া সে সময় যুগের বৈশিষ্ট্য ছিল পেসিমিজম, অর্থাৎ নৈরাশ্যবাদ। অর্থাৎ এই যুগে সকলের মধ্যে সন্দেহবাদ, ঈশ্বরে ভক্তির অভাব এবং নৈরাশ্যবাদ দেখা দিয়েছিল। তার ফলে যারা সমাজের মাথা, তারা মোরাল ভ্যালুসগুলোকে একটু রিজিড করে দিয়েছিল। অর্থাৎ এই যুগের আরেকটা বৈশিষ্ট্য রিজিড মোরাল ভ্যালুস। এখনকার যুগে যে জিনিসগুলো খুব সহায়ক বলে মনে হয়, তখনকার যুগে কিন্তু রিজিড মোরালিটির জন্য সেগুলো অনেক কঠিন হয়ে গিয়েছিল। এই ব্যাপারটা বুঝতে গেলে আমরা টাইটেলের দিকে আবার একটা দৃষ্টিপাত করব। সেখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেলটা কি কবিতার, মিটিং অ্যাট নাইট, অর্থাৎ রাত্রিবেলার মিলন বা সাক্ষাৎকার। তো এখানে প্রথমে প্রশ্ন আসে যে এখানে মিটিংটা নাইটে কেন, এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের মনে একটা ডাউট উপস্থিত হয় বা সন্দেহ উপস্থিত হয় যে এই মিটিংটা বোধহয় একটা সিক্রেট মিটিং। এই মিটিংটা সিক্রেট কেন একটু আগে থেকে বলে দিই। আলোচ্য কবিতাতে একটি লাভার এবং তার বিলাভেড, অর্থাৎ একটি প্রেমিক এবং প্রেমিকার মধ্যে মিলন ঘটছে, সাক্ষাৎকার ঘটছে, এবং সেটি ঘটছে রাত্রে। এটি দিনের বেলা কেন ঘটছে না, যেটা আজকালকার যুগে ভীষণ স্বাভাবিক ব্যাপার। এই জন্য ঘটছে না যে ভিক্টোরিয়ান এজে মোরাল ভ্যালুসগুলো ভীষণ রিজিড ছিল, এবং একটি প্রেমিক এবং প্রেমিকার মধ্যে সাক্ষাৎকারটা খুব একটা স্বাভাবিক ছিল না। ফলে তারা বাধ্য হয়ে রাত্রেবেলায় মিটিং করছে। তো এই যুগের যে বৈশিষ্ট্যগুলো এখানে লেখা হলো, তার রিয়াকশন হিসেবে রবার্ট ব্রাউনিং কতগুলো রচনা লিখতে শুরু করলেন। তার মধ্যে কতগুলো প্লে বা নাটক রয়েছে এবং কতগুলো পোয়েমও রয়েছে। তো এই যুগের বৈশিষ্ট্যের রিয়াকশন হিসেবে কবি তার সাহিত্যিক কর্মের মধ্যে নতুন নতুন ভাবনার প্রবেশ করায়। তিনি দেখলেন সমাজের মধ্যে যে সন্দেহবাদ রয়েছে, নাস্তিকতাবাদ রয়েছে, এগুলো একটু দূরীভূত করা দরকার। এবং এগুলো দূরীভূত করতে কে পারে? সাহিত্যই পারে, কারণ অনেক মানুষ সাহিত্য পড়লে প্রভাবিত হতে পারে। ফলে তিনি কি করলেন, যে এই অবস্থা থেকে মানুষদের বের করে আনার জন্য সাহিত্যে কতগুলো জিনিসের প্রবেশ ঘটালেন। সেগুলো কি কি? তিনি তার সাহিত্যিক কর্মের মধ্যে একটা অপটিমিজম বা আশাবাদের প্রবেশ ঘটালেন। আমরা যদি এই কবিতাটা পড়ি তাহলে দেখব এটি একটি লাভ পোয়েম, কারণ একটু আগে বলেছি এখানে একটি লাভার এবং একটি বিলাভেডের মধ্যে মিলন সংক্রান্ত ব্যাপার লেখা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত যে সেই মিলনটি সম্ভব হচ্ছে। তাহলে এখানে নৈরাশ্যবাদের কিছু নেই, পেসিমিজমের কিছু নেই, আশাবাদের কথা তিনি এখানে বলেছেন যে একটা ভালো কিছু হচ্ছে। 2 নম্বর, একটু আগে বললাম যে রিজিড মোরালিটি সে সময় যেগুলো প্রচলিত ছিল সমাজে, তার বিরুদ্ধে কিছুটা রিভল্ট বা বিদ্রোহ করে তিনি কবিতাটা লিখেছেন।
যে জিনিসগুলো সমাজে সে সময় অস্বীকৃত ছিল সেই জিনিসটাই তিনি কবিতার মাধ্যমে উপস্থিত করেছেন, অর্থাৎ একটি মিটিং হচ্ছে একটি লাভার এবং একটি বিলাভেটের মধ্যে। ফলে দেখতে পাওয়া যায় যে এটি সাহিত্যিক কর্ম তার যুগ দ্বারা কিন্তু প্রভাবিত হয় এবং তার একটি উৎকৃষ্ট উদাহরণ আলোচ্য কবিতাটি। এখন অনেকে বলেন যে এই কবিতাটির মধ্যে কবির নিজস্ব অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট রয়েছে। অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ব্যাপারটি কিরকম? তোমরা অটোবায়োগ্রাফি মানে জানো যে আত্মজীবনী। তো অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট বলতে কি বোঝানো হয়? যে কবির জীবনের কতগুলো ঘটনা কবিতার মাধ্যমে উপস্থাপিত হয়েছে। এই সম্বন্ধে সঠিক তথ্য কিন্তু পাওয়া যায় না, তবে কতগুলো অনুমান করা যায়। অনুমান যারা করেন তারা কতগুলো বিষয় উপস্থাপনা করেন যেগুলি কবি হিসেবে রবার্ট ব্রাউনিং এর জীবনী যদি আমরা পড়ি তা আমরা জানতে পারব। এই কবিতার মধ্যে আমরা দেখছি একটি লাভার আর বিলাভেটের মধ্যে মিটিং হচ্ছে। রবার্ট ব্রাউনিং এর জীবনেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে বলে অনেকের অনুমান। ঘটনাটা কিরকম? রবার্ট ব্রাউনিং এর কথা পড়তে গেলে প্রথমে যার কথা আসে তার নাম এলিজাবেথ ব্যারেট। ইনি ছিলেন ভিক্টোরিয়ান এজের একজন বিখ্যাত কবি। রবার্ট ব্রাউনিং এর থেকে তিনি 6 বছরের বড় ছিলেন এবং পরবর্তীকালে রবার্ট ব্রাউনিং এর প্রেমিকা এবং স্ত্রী হয়েছিলেন। রবার্ট ব্রাউনিং আর এলিজাবেথ ব্যারেটের মধ্যে বিয়ে সম্পন্ন হয় 1846-এ। অনেক অনুমান করেন যে রবার্ট ব্রাউনিং হয়তো আমাদের আলোচ্য কবিতায় যেভাবে একটি মিটিং এ বর্ণনা করা হয়েছে সেভাবে তার জীবনে এরকম একটা ঘটনা ঘটে থাকতে পারে, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়েও তিনি এই কবিতাটা লিখে থাকতে পারেন। খুবই ভালো কথা, এটা অনেকে বলে থাকে, কিন্তু এর কোনো প্রামাণ্য কোনো নথি নেই। যাই হোক, মিটিং এন্ড নাইট একটি লাভ পোয়েম, অর্থাৎ এর দুটো বৈশিষ্ট্য আমরা পেলাম, যে এটি একটি লিরিক্যাল পোয়েম তো বটেই, তার সঙ্গে সঙ্গে সেটি একটি লাভ পোয়েম। রবার্ট ব্রাউনিং ভিক্টোরিয়ান এজের একজন প্রমিনেন্ট পোয়েট ছিলেন এবং এই যে কবিতাটা আমরা পড়ছি সেটি প্রথম প্রকাশিত হয় 1845-এ। কবিতাটি প্রকাশিত হয় একটি কালেকশন অফ পোয়েমস অর্থাৎ কাব্যগ্রন্থে, যার নাম ড্রামাটিক রোমান্সেস। প্রথমে কবিতাটির অরিজিনাল টাইটেল কিন্তু আলাদা ছিল। কিরকম ছিল? প্রথমে কবিতাটির অরিজিনাল টাইটেল ছিল নাইট অ্যান্ড মর্নিং। এটি ছিল 3টি স্ট্যাঞ্জার। পরবর্তীকালে 1849-এ এই কবিতাটিকে দুভাগে ভাগ করা হয়। একটির নাম মিটিং অ্যাট নাইট, যেটি 2টি স্ট্যাঞ্জা নিয়ে গঠিত। অপরটির নাম হয় পার্টিং অ্যাট মর্নিং, যেটি একটি স্ট্যাঞ্জা নিয়ে গঠিত। তোমরা এই কবিতাটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবে যে কবিতাটিতে দুটো স্ট্যাঞ্জা রয়েছে
প্রতিটা স্ট্যান্ডাতে রয়েছে 6টি করে লাইন, অর্থাৎ এটি 12টি লাইনের কবিতা, এটি লিরিক্যাল পোয়েম এবং তার সঙ্গে সঙ্গে এটি একটি লাভ পোয়েম। এবং পার্টিং অ্যাট মর্নিং এটি মাত্র একটি স্ট্যান্ডার্ডের কবিতা, যেটি মাত্র 6 লাইনের কবিতা। রবার্ট ব্রাউনিং এর কবিতা পড়তে গেলে একটু কেয়ারফুল রিডার হতে হয়, কারণ তিনি ছিলেন সে সময়ের বিখ্যাত কবি এবং তিনি অনেক লিটারারি ডিভাইসের আবিষ্কার করেছিলেন, লিটারারি টেকনিকের আবিষ্কার করেছিলেন, যেগুলো বুঝতে গেলে একটু ভিজিল্যান্ট রিডার হতে হয় এবং এই কবিতাটা পড়তে গেলেও কিন্তু আমাদের তাই করতে হবে। কবিতার বিষয়বস্তুতে একটু আসি। একটু আগে বলেছি এটি মিটিং একটি লাভার এবং তার বিলাভেটের মধ্যে। যদি বিষয়বস্তুটা কি সংক্ষেপে বলে দেওয়া যায় তাহলে আমরা দেখতে পাবো যে কবিতার মধ্যে একটা মুভমেন্ট রয়েছে। কবিতাটা স্টার্ট হয়েছে যখন কেউ একজন মুভমেন্টে রয়েছে বা অন দ্য মুভ রয়েছে, তাহলে সেই ব্যক্তিটি এই কবিতায় বর্ণিত লাভার। এটি একটি ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিক ইউজ করে লিখিত কবিতা। ব্যাপারটা একটু বুঝিয়ে দিই যে ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিক ব্যাপারটি কি রকম। হয়তো এই ওয়ার্ডটি তোমাদের কাছে নতুন হতে পারে। যখন কোনো স্টোরি অথবা পোয়েমের মধ্যে যিনি ক্যারেক্টার তিনি সমস্ত বিষয়টিকে বর্ণনা করছেন তাকে বলা হয় ফার্স্ট পারসন ন্যারেটিভ। তো এখানে ন্যারেটরকে, এখানে লাভার নিজেই ন্যারেটর, ফলে এটিকে বলা হয় ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিক। এই কবিতার মধ্যে দুটো বিষয়বস্তু অবতারণা করা হয়েছে, একটি ন্যাচারাল বিউটি এবং একটি অ্যাকশন অফ লাইফ। ন্যাচারাল বিউটি যেটি রোমান্টিক এজের পোয়েটদের ভীষণ একটি প্রিয় বিষয়, যার প্রমাণ আমরা পেয়েছি আগের কবিতাটিতে ওয়ার্ডসওয়ার্থ লিখিত। যদি রবার্ট ব্রাউনিং রোমান্টিক এজে জন্মগ্রহণ করতেন তাহলে হয়তো ন্যাচারাল বিউটি দিয়েই তিনি পুরো কবিতাটা লিখতেন, কিন্তু এখানে তিনি যা করলেন যে ন্যাচারাল বিউটি কিছুটা রাখলেন, অর্থাৎ যখন একটা জার্নি শুরু হচ্ছে মিটিং করার জন্য তখন চারপাশে বিউটি তিনি কিছুটা বর্ণনা করলেন, তার দ্বারা ইমপ্রেস হলেন অবশ্যই, কিন্তু তিনি যেটিকে চয়েস করলেন সেটি হলো কি অ্যাকশন অফ লাইফ, অর্থাৎ ন্যাচারাল বিউটি ডেসক্রাইব করার চেয়ে তার কাছে জীবনের বিভিন্ন কর্মকাণ্ডগুলোই বেশি গুরুত্বপূর্ণ। এটি ভিক্টোরিয়ান এজের পোয়েটদের বৈশিষ্ট্য যে তারা ন্যাচারাল বিউটিকে একটু কম গুরুত্ব দিত, জীবনের যেগুলো কর্মকাণ্ড বা অ্যাকশন অফ লাইফ সেগুলোকে তারা বেশি গুরুত্ব দিত। তো এখানে যখন লাভার তার বিলাভেডকে মিট করার জন্য যাত্রা শুরু করেছে, কবি প্রথমে কি করলেন যে চারপাশের নেচারের বিউটিটা বর্ণনা করলেন। যদি আমরা কবিতাটা পড়ি, একটু পরে সেটা শুরু করব, তাহলে আমরা দেখতে পাবো যে তিনি একটা ডার্ক এনভায়রনমেন্টের বর্ণনা করেছেন। সেখান থেকে বোঝা যায় যে তার যাত্রাটা ছিল নাইটে এবং যে মিটিংটা হবে সেটা নাইটে। এবং কবিতাটা শুরু হয়েছে একেবারে অ্যাকশনের মিডল, অর্থাৎ কোনোরকম তিনি গৌর চন্দ্রিকা বা ভূমিকা দেননি। কবিতা যখন শুরু হয়েছে তখন থেকে আমরা বুঝতে পারি যে লাভার অলরেডি যাত্রা শুরু করেছে, কারণ তিনি এখানে মিটিংটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন, মিটিং যে হবে সেটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন। লাভার যখন যাত্রা শুরু করেছে তখন তার চারপাশের দৃশ্যপটগুলো আমাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে। আমরা দেখতে পাই যে রাত্রিবেলার ফলে সমুদ্র তীরবর্তী সমস্ত ভূভাগগুলো কালো হয়ে রয়েছে, কিন্তু সমুদ্রের জল কিছুটা গ্রে কালার বা ধূসর বর্ণের হয়ে রয়েছে। এটা ভীষণ একটা ন্যাচারাল ফেনোমেনা। কেন ন্যাচারাল?
যদি আমরা কোনো জলাশয়ের ধারে দাঁড়াই কোনো চন্দ্রালোকিত রাত্রে, সেটা ফুল মুন হতে পারে বা নাও হতে পারে, তাহলে আমরা পরিষ্কার দেখতে পাবো যে জলাশয়ের জল কিন্তু সবসময় গ্রে কালারের হয় চাঁদের আলো পড়ে, এবং ভূভাগগুলো কিন্তু কালো হয়ে থাকে। তিনি আরো দেখিয়েছেন যে এ সময় আকাশে যে চাঁদ রয়েছে সেটি একটি ক্রিজেন্ট মুন। ক্রিজেন্ট মুন মানে কি? একটি বাঁকা চাঁদ বা অর্ধচন্দ্রাকৃতি চাঁদ বলা যেতে পারে, এটি ফুল মুন নয়। ফুল মুন হলে কি হতো, যে চতুর্দশী বা পূর্ণিমার চাঁদ হলে যেটা হয় যে চারিদিকে ফুল মুনলাইট হয়ে থাকতো, যেটা এখানে কিন্তু নেই। ফলে একটা আবছা একটা লেস ব্রাইট একটা এনভায়রনমেন্টে তৈরি হয়েছে, এবং তার ফলে একটা অবসকিউরিটি সৃষ্টি হয়েছে বা অস্পষ্টতার সৃষ্টি হয়েছে। এই অবসকিউরিটি ওয়ার্ডটা এখানে আমি ব্যবহার করলাম, এটি গুরুত্ব রয়েছে। কিরকম গুরুত্ব রয়েছে? রবার্ট ব্রাউনিং যে ধরনের কবি, তিনি সবকিছু কিন্তু সোজাসুজি বলেন না, কিছুটা অবসকিউর রেখে দেন এবং পাঠকদের উপরে ছেড়ে দেন বাকিটা বুঝে নেওয়ার জন্য। আলোচ্য কবিতাতেও কিন্তু একই ঘটনা ঘটেছে, যে অনেক কিছু তিনি অবসকিউর করে রেখে দিয়েছেন এবং পাঠকদের বিচার বুদ্ধির উপর ছেড়ে দিয়েছেন সেগুলোই বোঝার জন্য। তাহলে এরকম একটা অবসকিউর, একটা লেস ব্রাইট এনভায়রনমেন্ট তৈরি করে তিনি দেখালেন যে লাভার ধীরে ধীরে কি করছে, তার ডেস্টিনেশন দিকে এগিয়ে যাচ্ছে। তার যে ভেহিকল, তিনি একটি সি ভেসেল ইউজ করেছেন তার যাত্রার জন্য। সেই সি ভেসেলটা হতে পারে কোনো শিপ অথবা কোনো বোট, যা দিয়ে তিনি তার যাত্রা পথের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি আরো দেখিয়েছেন খুব সুন্দর বর্ণনা, ন্যাচারাল বিউটি বর্ণনা করতে গিয়ে, যে যেন ন্যাচারাল ফেনোমেনা হয় যখন কোনো শিপ বা বোট কোনো সমুদ্রের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে রাত্রেবেলায়, তখন দেখা যায় কি যে সেই বোট বা শিপের আঘাতে বা বোটের যে তার ওর থাকে তার আঘাতে সমুদ্রের মধ্যে ফেনা তৈরি হয়। এই ফেনা তৈরি হলে কি হয়, আমরা জানি সমুদ্রের মধ্যে ফসফরাস থাকে, তার উপর যদি কোনো সোর্স থেকে যদি আলো যদি পড়ে তাহলে সেগুলি ভীষণ ব্রাইট হয়ে পড়ে এবং একটু আগুনের মতো দেখতে লাগে, কারণ ওর মধ্যে ফসফরাস রয়েছে। এই ঘটনাটিকেও তিনি এখানে সুন্দর পোয়েটিক ল্যাঙ্গুয়েজে বর্ণনা করেছেন। এবং তারপর আমরা দেখতে পাই যে সেই জাহাজ বা বোটে করে লাভার এসে পৌঁছেছে একটি উপসাগরে, এবং তার বোটটিকে ঠেলে নিয়ে গিয়ে মাটিতে নিয়ে চলে যাচ্ছে, এবং তারপর থেকে তিনি হেঁটে যাত্রা শুরু করেছেন। হেঁটে যাত্রা শুরু করার পরেও সেখানে কিছুটা ন্যাচারাল বিউটির বর্ণনা রয়েছে, যে বিচ ধরে, সি বিচ ধরে তিনি যাত্রা শুরু করেছেন, সেখানে তিনি কি কি দেখেছেন। তারপর তিনি 3টি মাঠ ক্রস করেছেন, ফিল্ড ক্রস করেছেন, তারপর তার বিলাবেটের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন, এবং যে মিটিংটা হয়েছে সেটি একটি সিক্রেট মিটিং, এর সম্বন্ধে কেউ কিন্তু জানে না। এ হলো কবিতার বিষয়বস্তু। কবিতাটা যদি একটু পরে পড়া যায়, তাহলে প্রতিটি লাইনের মানে বলার সঙ্গে সঙ্গে প্রতিটি ওয়ার্ডের মানে বলে দেওয়া হবে এবং আরো ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। এখন পরবর্তী আলোচনায় একটু আসি। তোমাদের বই খুলে দেখতে পাবে যে রবার্ট ব্রাউনিং সম্বন্ধে ছোট একটি পরিচিতি লেখা আছে। আমি যা বললাম মোটামুটি সেরকমই লেখা আছে, এবং তারপরে লেখা আছে কবিতার বিষয়বস্তু ছোট করে, এবং আমি যা বললাম তারই মোটামুটি একই ধরন ওখানে দেখতে হবে। এবার কবিতাটা পড়তে গিয়ে আমাদের ক্লাস 11-এ একটা ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে, কতগুলো লিটারেরি টেকনিক আমাদের শিখতে হবে। সেই লিটারেরি টেকনিক কি? যে কোনো কবিতা পড়তে গেলে আমাদের প্রথমে রাইমটা দেখতে হবে। রাইম মানে ছন্দ। রাইম দেখতে গেলে আমাদের কি করতে হয়, প্রতিটি লাইনের শেষের ওয়ার্ডগুলো অন্য কোন ওয়ার্ডের সঙ্গে ম্যাচিং হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে এখানে আমরা প্রথম স্ট্যান্জাটা যদি নিই, যেটি 6টি লাইনের স্ট্যান্জা, তাহলে এর লাইনগুলোর শেষ শব্দগুলো আমি পড়ে দেখাচ্ছি। ফার্স্ট লাইনের লাস্ট যে ওয়ার্ড রয়েছে সেটি হলো ল্যান্ড, সেকেন্ড লাইনে লো, তারপরে লিপ, স্লিপ, প্রাউড, স্যান্ড। তো এগুলোকে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এ নাম্বার লাইন অর্থাৎ ফার্স্ট লাইনে যে ল্যান্ড রয়েছে তার সঙ্গে 6 নম্বর লাইনের একটা মিল রয়েছে স্যান্ড। তাহলে রাইম স্কিম করতে গেলে ল্যান্ডের সঙ্গে আমরা স্যান্ডের একটা মিল খুঁজে পেলাম। আলোচনার সুবিধার জন্য আমরা এই দুটি জায়গাতে যেখানে মিল খুঁজে পেলাম সেই দুটি জায়গাতে আমরা এ লিখে দেব, ঠিক আছে।
এবার সেকেন্ড লাইনে আসি। সেকেন্ড লাইনে লেখা আছে লো। লো এর সঙ্গে কোথায় মিল আছে? প্রো মিল আছে, যেটি লাস্টের আগের লাইন অর্থাৎ 5th নম্বর লাইন। তাহলে যেহেতু এখানে আমরা মিল খুঁজে পেলাম, সুতরাং এখানে আমরা লিখে দেব বি। এবার থার্ড নম্বর লাইনে আছে লিপ। লিপের সঙ্গে কার মিল খুঁজে পেলাম? স্লিপের মিল খুঁজে পেলাম, অর্থাৎ 4th নম্বর লাইনের মিল খুঁজে পেলাম। এভাবে আমরা রাইম স্কিমটা বের করব। যদি আমরা রাইম স্কিমটা বোর্ডে লিখি তাহলে কিরকম দেখতে পাবো? এ বি সি সি বি এ, অর্থাৎ এটি ফার্স্ট লাইন। ফার্স্ট লাইনের সঙ্গে মিল আছে 6th লাইনের, সেকেন্ড লাইনের সঙ্গে মিল আছে 5th লাইনের, এবং থার্ড লাইনের সঙ্গে মিল আছে 4th লাইনের। একই রাইম স্কিম কিন্তু পরের স্ট্যান্ডাতেও দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু ওয়ার্ডগুলো ভিন্ন, ফলে আমরা অন্য লেটার দিয়ে প্রকাশ করব। তো সেকেন্ড স্ট্যান্ডাতে যে মিলগুলো খুঁজে পাই সেটা আমরা রাইম স্কিমের মধ্যে দিয়ে যদি প্রকাশ করি সেটি হবে ডি ই এফ এফ ই ডি। কম্পেয়ার করলে দেখা যাবে দুটি রাইম স্কিম কিন্তু সেম। আরেকটি বিষয় বলতে চাই, যেটি হয়তো তোমরা ক্লাস 10-এ পড়োনি, সেটি হলো যে এই যে ছন্দে যে লেখা হচ্ছে প্রতিটা কবিতা, তার আলাদা নামকরণ কিন্তু ইংরেজি সাহিত্যে রয়েছে, যেটি বড় হয়ে ছন্দ বিজ্ঞানে পড়তে হয়। তো এই সম্বন্ধে বেশি আলোচনা না করাই ভালো, যেহেতু তোমাদের আলোচ্য বিষয়ে নেই এটা। তবে তোমাদের শুধু নলেজের জন্য একটা ব্যাপার বলে দিই, যে ছন্দে কবিতাটি লেখা হয়েছে তার নাম হচ্ছে আয়াম্বিক টেট্রামিটার। এটি শুধু জানার জন্য ইনফর্ম করলাম। এই বিষয়ে বিস্তারিত আলোচনা এই ক্লাসে করা অনুচিত। কবিতাটি পড়ার আগে যেগুলি ওয়ার্ডগুলো নিয়ে একটু অসুবিধা হতে পারে সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি। ফার্স্ট যে ওয়ার্ড আছে সেটা হলো গ্রে। গ্রে মানে ধূসর। ধূসর মানে কালো রঙের সঙ্গে যদি সাদা রং মিশ্রিত করা যায় তাহলে যে বর্ণটি বেরোয় সেটি হচ্ছে ধূসর। দ্বিতীয় যে শব্দ সেটি হলো, এটি একটি কালার, হলুদ। এই কালারটি বর্ণনা করতে এখানে যে চাঁদের বর্ণনা করা হয়েছে এই কালারের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। আমরা হলুদ চাঁদ কখন দেখি? হলুদ চাঁদ দেখি ফুল মুন হওয়ার আগে, অর্থাৎ ফুল মুন অর্থাৎ জ্যোৎস্না রাতে চাঁদ থেকে ফুল ব্রাইট লাগে, সিলভার কালার লাগে, কিন্তু তার আগের রাতগুলোতে যখন চাঁদের পরিপূর্ণ আকার থাকে না তখন সেটিকে হলুদ বর্ণের লাগে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যে রাতে বর্ণনা করা হয়েছে সে রাতটি কিন্তু জ্যোৎস্না রাত ছিল না। জ্যোৎস্না রাত ছিল না বলতে বলা যায় যে পূর্ণিমা রাত ছিল না, অল্প আবছা চাঁদের আলো ছিল। এবং সেই চাঁদের আলো আবছা হওয়ার কারণ কি, যে চাঁদের রং ছিল সে সময় হলুদ এবং সেটা ছিল একটি হাফ মুন। অর্থাৎ অর্ধচন্দ্র। তার পরবর্তী শব্দ স্টার্টল। চমকে যাওয়া। তার পরবর্তী শব্দ ওয়েভস, অর্থাৎ ঢেউ।
তার পরবর্তী শব্দ রিংলেটস। অর্থাৎ ছোট বৃত্ত। তারপরের শব্দ কোভ, যার মানে সংকীর্ণ গুহা। আবার কোন কোন জায়গায় এটিও লেখা আছে কোভ মানে উপসাগর। প্রাউ, জাহাজের সামনের সংকীর্ণ অংশ। কোয়েঞ্চ, এই শব্দটি এই কবিতার মধ্যে অর্থ প্রতিরোধ করা, অর্থাৎ প্রতি কমিয়ে দেওয়া। স্লাসি, এই কবিতায় স্লাসি মানে কর্দমাক্ত। তো প্রথম স্ট্যান্ডায় যে শব্দগুলো একটু অসুবিধা হতে পারে তার বাংলা মানে বলে দিলাম। এবার কবিতার আলোচনার দিকে একটু এগোচ্ছি। কবিতাটাকে পাঠ করি লাইন বাই লাইন। ফার্স্ট লাইন, দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। কবিতাটা প্রথম লাইনে বলে দেওয়া আছে যে সি ওয়াটারের কালার হচ্ছে গ্রে, গ্রে মানে ধূসর, এবং আশেপাশে যে ল্যান্ড বা ভূমিভাগ দেখতে পাওয়া যাচ্ছে সেটি কালার পুরোপুরি ব্ল্যাক। এটি কারণ একটু আগে বলেছিলাম যে চাঁদটি রয়েছে সেটি একটি ইয়েলো মুন, এটা হাফ মুন। হাফ মুনে কিন্তু ঔজ্জ্বল্য বা ব্রাইটনেস খুব একটা বেশি হয় না, ফলে সে আলো, চাঁদের আলোটা জল, সমুদ্রের জল এবং যে ভূভাগের উপর গিয়ে পড়েছে তার ফলে সে ভূভাগকে দেখতে লাগছে পুরোপুরি কালো, যেটি একটি ন্যাচারাল ফেনোমেনা বা প্রাকৃতিক ঘটনা, এবং তার সঙ্গে সঙ্গে জলভাগকে দেখতে লাগছে ধূসর। And the yellow half moon large and low, যে ইয়েলো হাফ মুনের এখানে বর্ণনা করা হয়েছে সেটি আকারে লার্জ, লার্জ মানে বিশাল বড়, এবং লো, লো মানে আকাশের খুব নিচুতে রয়েছে। এবার আমরা একটু ইমাজিন করতে থাকি, তাহলে বুঝতে পারবো যে পূর্ণিমার আগের রাতগুলোতে চাঁদের রং হয়ে যায় হলুদ, পুরোপুরি ব্রাইট থাকে না, কিন্তু চাঁদকে কখন সবচেয়ে বড় দেখতে লাগে এবং চাঁদের অবস্থান আকাশের নিচুতে কখন থাকে। যদি আমরা রাত্রি বেলাগুলোর কথা মনে করতে থাকি তাহলে দেখবো যে যত রাত হবে তত কিন্তু চাঁদ আকাশে উপরে উঠতে থাকে, অনেকটা সূর্যের মতোই, যে বেলা 12টার সময় সূর্য কিন্তু মাথার উপরে ওঠে, তেমনি ভাবে মধ্যরাত্রেও কিন্তু চাঁদ একেবারে মাথার উপরে থাকে। তাহলে এখানে বুঝতে পারা যাচ্ছে যে জার্নিটা স্টার্ট হয়েছে সেটি স্টার্ট হয়েছে মোটামুটি ইভিনিং এর সময়, যখন চাঁদের ব্রাইটনেস খুব একটা নেই, চাঁদটিকে দেখতে বড় লাগছে, কারণ সেটি হরাইজন্টাল লাইনের বা হরাইজনের খুব কাছাকাছি, অর্থাৎ দিগন্ত রেখার খুব কাছাকাছি, এবং দিগন্ত রেখার কাছাকাছি যদি চাঁদ থাকে সেটি নিচুতে অবস্থান করে, এবং নিচুতে অবস্থান করলে কিন্তু চাঁদের ঔজ্জ্বল্য সেরকম থাকে না। যেরকমভাবে সকালবেলা যখন সূর্যোদয় হয় বা সন্ধ্যাবেলায় যখন সূর্যাস্ত হয় তখন সূর্য থাকে একেবারে হরাইজনের কাছাকাছি, দিগন্ত রেখার কাছাকাছি, তখন সূর্যের আকার বিশাল বড় থাকে, কিন্তু দুপুরবেলার মতো ঔজ্জ্বল্য থাকে না। একই ঘটনা এখানে চাঁদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে,
অর্থাৎ এখানে জার্নি যেটা স্টার্ট হয়েছে সেটি সন্ধ্যাবেলা স্টার্ট হয়েছে। and the startled little waves that leap, এবং ঢেউগুলো স্টার্টল হয়ে লিপ করছে। স্টার্টল মানে কি চমকে গিয়ে লিপ। লিপ শব্দটা এখানে লিখে দেওয়া নেই, এখানে লিখে দিচ্ছি। লিপ মানে জাম্প করা বা লাফানো। এখান থেকে বোঝা যায় যে কোন একটা মুভমেন্ট হয়েছে। কোথায় হয়েছে? সিতে একটা মুভমেন্ট হয়েছে। সিতে যদি একটা মুভমেন্ট যদি না যদি হতো তাহলে ঢেউগুলো কিন্তু লাফিয়ে উঠতো না। অর্থাৎ এখান থেকে আমরা অনুমান করতে পারি যে কোন একটা সি ভেসেল চলাচল করছে সমুদ্রের বুকে, এবং সেই সি ভেসেলের চলাচলের জন্য সমুদ্রের বুকে ঢেউ উঠেছে। এখানে একটা শব্দ, ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে স্টার্টল। স্টার্টল মানে চমকে যাওয়া। তো যারা বড় বড় কবি রয়েছেন বা সাহিত্যে রয়েছেন তারা কতগুলো লিটারারি ডিভাইস ইউজ করেন কবিতা বা সাহিত্য রচনা করতে গিয়ে। তাহলে এই যে স্টার্টল কথাটা ইউজ করা হয়েছে সেটি ইউজ করা হয়েছে ঢেউয়ের ক্ষেত্রে। এটিকে বলা হয় পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন ব্যাপারটি কি রকম? যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ কোনো নির্জীব পদার্থের উপরে কোনো পার্সন বা কোনো ব্যক্তির গুণাবলীগুলো আরোপ করা হয় তখন তাকে বলা হয় পার্সনিফিকেশন। আমরা জানি যে ঢেউগুলোর কোনো ক্ষমতা নেই স্টার্টল বা চমকে যাওয়া। এটি কার ক্ষমতা রয়েছে? কোনো মানুষের বা কোনো অন্যান্য জীবের ক্ষমতা রয়েছে চমকে যাওয়ার মতো একটি এক্সপ্রেশন তৈরি করা। তাহলে এখানে কি করা হলো যে মানুষের একটি গুণ চমকে যাওয়া, স্টার্টল হওয়া, সেটি ঢেউয়ের উপরে আরোপ করা হলো, এবং এটি একটি লিটারারি ডিভাইস যার মাধ্যমে কোনো একটা লিটারারি ওয়ার্ককে খুব সুন্দর করে উপস্থাপিত করা যায়। এবং যে লিটারারি ডিভাইসের এখানে প্রয়োগ করা হলো তার নাম হচ্ছে পার্সনিফিকেশন, যাকে বাংলায় করলে দাঁড়ায় ব্যক্তিত্ব আরোপ করা। তো এই চমকে যাওয়া এই শব্দ থেকে, স্টার্টল শব্দ থেকে আমরা বুঝতে পারছি একটা সি ভেসেলের মুভমেন্ট সিতে হচ্ছে। তারপরে লাইন কি আছে? ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ। স্লিপ কথাটা নিয়ে একটু আলোচনা করি আগে, তারপর বাকি শব্দগুলোতে আসছি। স্লিপ মানে ঘুমানো। তাহলে কে ঘুমিয়েছিল? ওয়েভস গুলো ঘুমিয়েছিল। ওয়েভস গুলো ঘুমিয়েছিল, সেগুলি স্টার্টল হয়ে লিপ লিপ করলো, অর্থাৎ লাফালো। তাহলে ওয়েভ গুলো ঘুমিয়েছিল বলতে কি বোঝানো হয়েছে? এটা বোঝানো হয়েছে যে সময় সি ভেসেলটা তার জার্নি স্টার্ট করেছিল সে সময় অন্য কোনো সি ভেসেল সি ওয়াটারে ছিল না, ফলে ওয়েভসগুলো ভীষণ শান্ত বা কাম হয়েছিল। তাদের মধ্যে কোনো রকম কোনো স্টার্টলিং কোনো মুভমেন্ট ছিল না। কিন্তু যে সি ভেসেলের কথা এই কবিতা আলোচনা করা হচ্ছে, সে সি ভেসেলের চলাচলের জন্য বা মুভমেন্টের জন্য সে ওয়েভগুলো তার স্লিপিংনেস থেকে, অর্থাৎ তার নিদ্রা অবস্থা থেকে চমকে গিয়ে লাফিয়ে উঠল। এই যে চারটি লাইনে বর্ণনা করা হলো সেখানে কিন্তু কোথাও ন্যারেটরের বর্ণনা নেই। এটা ভীষণ সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে যে ন্যারেটরের বর্ণনা প্রথম দিকে যদি শুরু হতো তাহলে কবিতাটি হয়তো অনেক ফ্ল্যাট হতো, আমাদের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি করতো না, কিন্তু এখানে সেটি করতে সক্ষম হয়েছে কবি। তাহলে প্রথম চার লাইনের মধ্যে আমরা যেটি দেখতে পেলাম যে একটি মুভমেন্টের বর্ণনা করা হয়েছে সি ওয়াটারে, সেই মুভমেন্টের ফলে সি ওয়েভস তৈরি হচ্ছে, এবং এখানে তিনি পার্সনিফিকেশনের মাধ্যমে দুটি ওয়ার্ড ইউজ করলেন, স্লিপ আর স্টার্টল। সেই স্লিপ অ্যান্ড স্টার্টল ওয়ার্ডের মধ্যে দিয়ে তিনি দেখালেন যে সমুদ্র অনেক শান্ত হয়েছিল এবং একটা সি ভেসেল মুভমেন্টের জন্য সেই শান্ত সমুদ্রের বুকে একটি ঢেউয়ের সৃষ্টি হয়েছে বা অনেকগুলো ঢেউয়ের সৃষ্টি হয়েছে এবং সেই ঢেউগুলো লাফিয়ে পড়ছে। এটুকু সি ভেসেলের বর্ণনা হওয়ার পরে আমরা পরবর্তী লাইনে চলে যাই। সেখানে কি লেখা আছে? As I gain the cove with pushing prow and quench its speed in the slushy sand. লাস্ট লাইনে আয়ের পরে একটা অ্যাপোস্ট্রফি আছে। অ্যাপোস্ট্রফি থাকার অর্থ এখানে একটা লেটার মিসিং।
সেই মিসিং লেটারটা হচ্ছে এন, এন সহযোগে পড়লে এটা হয়ে যাবে ইন দ্য স্লাসি স্যান্ড। এবার ফিফথ লাইনে এসে আমরা আই পেলাম। আই মানে যে কবিতাটি ন্যারেট করছেন অর্থাৎ ন্যারেটর। একটু আগে আমি লিখে দিয়েছিলাম যে এটি একটি ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিক ইউজ করা একটি কবিতা, অর্থাৎ এখানে কবিতার যে ক্যারেক্টার সে নিজেই কবিতার বিষয়বস্তু বর্ণনা করছে। এখানে আই বলতে লাভার, যার কথা আগে অনেকবার বলা হয়েছে, সেই কিন্তু জার্নিটা আন্ডারটেক করেছে এবং তার এক্সপিরিয়েন্সগুলো ধীরে ধীরে বর্ণনা করছে এবং তার চোখ দিয়ে কিন্তু আমরা আশেপাশের ন্যাচারাল বিউটিটাও দেখতে পাচ্ছি। তো ফিফথ লাইনে কি রয়েছে যে অ্যাজ আই গেইন দ্য কোভ, অর্থাৎ সি জার্নি মোটামুটি কমপ্লিট এবং আই অর্থাৎ ন্যারেটর গেইন বা লাভ করলেন কোভ, এটি সংকীর্ণ গুহার মতো কোনো একটা জায়গা, উইথ পুশিং প্রো, সে জায়গায় জল অত্যন্ত কম বলে সে ন্যারেটরকে কি করতে হয়েছে, প্রোকে পুশ করতে হয়েছে। প্রো মানে তার বোটের যে সামনের বা ফ্রন্টাল পার্ট সেটাকে পুশ করতে হয়েছে। কেন পুশ করতে হয়েছে আমরা যদি ইমাজিনেশন করে দেখি তাহলে আমরা জানতে পারবো যে কোনো বোট বা শিপকে যদি আমরা সমুদ্রে এমনি রেখে দিই সেটি ঢেউয়ে ভেসে চলে যেতে পারে। ফলে সবাই কি করে, বোটের ওনাররা কি করে যে বোটটিকে ঠেলে একটু তীরে উঠিয়ে দেয় যাতে সমুদ্রের টাইড বা ওয়েভসে সেটা ভেসে চলে না যায়। এখানে ন্যারেটর তাই করলেন যে তিনি কোভে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রোটাকে পুশ করলেন এবং কোথায় পুশ করলেন তিনি, অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড ইন দ্য স্লাসি স্যান্ড, এবং কর্দমাক্ত, স্লাসি মানে কর্দমাক্ত, স্যান্ড, স্যান্ড মানে কি বালুকা রাশি, বালি, সে কর্দমাক্ত বালির মধ্যে দিয়ে যাতায়াত মুভমেন্টের ফলে সে নৌকার যে স্পিড সেটা কিন্তু কমেও যায়। তাহলে একটু সাম আপ করলে দেখতে পাওয়া যাবে যে একটি চন্দ্রালোকিত রাত্রে ন্যারেটর যাত্রা শুরু করেছিলেন। চারপাশে সে সময় জলরাশি দেখতে লাগছিল ধূসর বর্ণের এবং তীরভূমিগুলো দেখতে লাগছিল কালো বর্ণের। সে সময় যে চাঁদটি আকাশে দেখতে পাওয়া যাচ্ছিল সেটি ছিল ইয়েলো কালারের, হাফ মুন, এবং সেটি আকারে বা সাইজে ছিল লার্জ এবং অনেক লো স্কাইয়ে সেটি বা হরাইজনের কাছাকাছি সেটি ঝুলেছিল বা চাঁদটিকে দেখা যাচ্ছিল। এরপরে যাত্রা বর্ণনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ন্যারেটর যখন যাত্রা শুরু করলেন তখন সমুদ্র মোটামুটি শান্তই ছিল। সেই সমুদ্রের শান্ত সমুদ্রের বুকে কতগুলো ঢেউ উঠলো যখন তার সি ভেসেলটা যাত্রা শুরু করলো এবং সি ভেসেলের যাত্রার ফলে অনেক রিংলেটসের তৈরি হলো, ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ। এখানে একটা বর্ণনা করতে একটু ভুলে গেছি, ফায়ারি রিংলেটস, যেটা বলেছিলাম যে পরবর্তীকালে বর্ণনা করব, সেই শব্দটি লিখে দিই, ফায়ারি রিংলেটস। রিংলেটস মানে ছোট বৃত্ত। এটা একটি প্রাকৃতিক ঘটনা, যখন কোনো সি ভেসেল যাত্রা শুরু করে তখন ঢেউয়ের মধ্যে ছোট ছোট বৃত্তের সৃষ্টি হয়ে যায় এবং ওই বৃত্তের উপরে ফেনা থাকে বা ফোম থাকে। আমরা জানি সমুদ্রের মধ্যে ফসফরাস থাকে, যে ফোমটা এখানে ক্রিয়েটেড হচ্ছে সেটি ফসফরাসের ফলেই হয় এবং চাঁদের আলো যখন এই ফোমের উপরে পড়ে তখন সেই ফোমগুলোকে দেখতে লাগে ফায়ারি। ফায়ারি মানে কি আগুনের মতো। চাঁদের হলুদ আলো ফোমের উপরে গিয়ে পড়ছে এবং সেই ফোমের আকৃতি কিরকম, রিংলেটস বা ছোট ছোট বৃত্তাকারের আকৃতি, এবং সেই বৃত্তাকার ফোমগুলোকে দেখতে লাগছে ফায়ারি বা আগুনের মতো। তো যাই হোক, যখন তার ডেস্টিনেশনে গিয়ে মোটামুটি পৌঁছলেন ন্যারেটর, তখন তিনি কি করলেন, তার বোটটা পুশ করলেন এবং কাদামাখা তীরভূমির মধ্যে দিয়ে তার স্পিডটা কমালেন, স্লো করলেন বা কোয়েঞ্চ করলেন এবং ওখানে তার সি জার্নিটা শেষ হল। এটি হলো ফার্স্ট স্ট্যান্ডার। যদি কবিতাটিকে ভালো করে পড়া যায় তাহলে সেকেন্ড স্ট্যান্ডার্ডের জন্য পরবর্তী আরেকটি ক্লাস লাগবে। ফলে আজকের মতোই প্রথম স্ট্যান্ডার দিয়ে কিন্তু ক্লাসটি শেষ করব। ক্লাসটি শেষ করার আগে কতগুলো বিষয় আরেকটু উপস্থাপিত করতে চাই, যে
রবার্ট ব্রাউনিং এর কবিতার যেগুলো বৈশিষ্ট্য অন্যান্য কবিতার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তার কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু এখানে আমরা পরিষ্কার দেখতে পেলাম। কি বৈশিষ্ট্য দেখতে পেলাম? যে রবার্ট ব্রাউনিং একটা গ্রেট পোয়েট, তার পোয়েট্রির মধ্যে প্রধান যেটা বৈশিষ্ট্য সেটা হলো অবসকিউরিটি বা অস্পষ্টতা, এবং এই অস্পষ্টতার মধ্যে দিয়ে তিনি একটি মিস্ট্রি একটা অ্যাটমসফিয়ার তৈরি করেন, এবং এখানেও তিনি মোটামুটি সফল এই ধরনের একটা অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্ট তৈরি করতে। তিনি প্রথমে কিন্তু আই বলতে কাকে বোঝানো হচ্ছে তার পুরোপুরি বর্ণনা দেননি, ফলে আমাদের মধ্যে একটা কিউরিওসিটি লেগেই থাকে, জন্মেই থাকে যে এই আই ব্যক্তিটি কে, তার ভূমিকা কি। পরে যখন ফার্স্ট স্ট্যান্ডার শেষ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে ন্যারেটর অর্থাৎ আই তিনি কি করেছেন, সমুদ্র যাত্রা করেছেন। সমুদ্র যাত্রা করার পর তিনি যাত্রা শেষ করে তার ডেস্টিনেশনের কাছাকাছি বা গন্তব্যস্থানের কাছাকাছি পৌঁছে গেছেন, এবং পৌঁছানোর পরে তিনি তার বোটটিকে তীরভূমিতে লাগিয়ে দিয়ে তার পরবর্তী যাত্রা শুরু করেছেন। আর এটা রাইম স্কিম একটু মনে রাখতে হবে। আবার রিপিট করছি, রাইম স্কিমটা কিরকম? এবিসি সিবিএ, অনেক সময় শর্ট বা মাল্টিপল টাইপের যে মাল্টিপল এমসিকিউ মাল্টিপল কোশ্চেন অ্যান্সার টাইপের যে প্রশ্নগুলো যে আসে সেখানে কিন্তু রাইম স্কিমের ব্যাপারটা অনেক সময় প্রশ্নের মধ্যে আসে, ফলে একটু রাইম স্কিম মনে রাখা দরকার। আরও মনে রাখা দরকার যে রবার্ট ব্রাউনিং ভিক্টোরিয়ান এজের পোয়েট ছিলেন, এবং তার কবিতার মধ্যে দিয়ে রোমান্টিক এজের কিছু কিছু বৈশিষ্ট্য যেমন রয়েছে তেমনি কতগুলো অপটিমিজমে দেখতে পাওয়া যায়, এবং এই অপটিমিজমের একটা বাস্তব উদাহরণ বা জ্বলন্ত উদাহরণ কিন্তু আলোচ্য এই কবিতাটি। সেকেন্ড স্ট্যান্ডার্ডটি রাখছি পরবর্তী ক্লাসের জন্য। সেকেন্ড স্ট্যান্ডার্ডটি পড়ে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। তোমাদের ক্লাস 11-এর প্রশ্নোত্তর ধরন মাধ্যমিকের থেকে পুরোপুরি আলাদা, সে নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা পরের ক্লাসেই হবে। ধন্যবাদ।